নিয়ে সিরিয়ার সরকার, আসাদের পলায়নের খবর প্রত্যাখ্যান। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা হিন্দুত্ববাদী আরএসএস সহ কয়েকটি সংগঠনের। পরিবেশ দূষণ কমানোর উদ্যোগ, কক্সবাজারে 10 টন প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি হলো দানব। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, সাথে আছি আমি জান্নাতুল বুশরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। বিদ্রোহীদের দাপটে নাজেহাল সিরিয়ার সেনাবাহিনী। আলেপ্পো, হামার, হোমসের পর চতুর্থ শহর হিসেবে দারার নিয়ন্ত্রণ নিয়েছে সরকার বিরোধীরা। দ্রুত গতিতে এগুচ্ছে রাজধানী দামেস্কের দিকে। খুব শিগগিরই বাশার আল আসাদ সরকারের পতন হবে বলে আশা করছে বিরোধীরা। এ যুদ্ধে যুক্তরাষ্ট্র যোগ দেবে না বলে ইঙ্গিত দিয়েছে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান পরিস্থিতিতে নিজেদের গুটিয়ে নিচ্ছে আসাদের কর্মকর্তারা। নাগরিকদের সরিয়ে নিচ্ছে ইরান, যুক্তরাষ্ট্র, ভারত সহ বিভিন্ন দেশ। আফসানা নীলার রিপোর্ট। মধ্যপ্রাচ্য, গাজা যুদ্ধ এবং লেবানন সংকটের মধ্যে নতুন কেন্দ্রবিন্দু এখন সিরিয়া। নতুন করে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে একের পর এক শহরের নিয়ন্ত্রণ হারাচ্ছে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকার। দুপক্ষের লড়াইয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একাধিক শহর। এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে গুরুত্বপূর্ণ 3টি শহর হারিয়েছে আসাদ বাহিনী। উত্তর দক্ষিণ থেকে শহর দখল করতে করতে রাজধানী দামেস্কের দিকে এগোচ্ছে সরকার বিরোধীরা। ইসলামপন্থী দল হায়াত তাহরির আল শাম HTS এর নেতৃত্বে বিদ্রোহীরা এক সপ্তাহের মধ্যে চতুর্থ শহর হিসেবে দারার নিয়ন্ত্রণ নিয়েছে। এর আগে আলেপ্পো, হামা ও হোমস দখল করে তারা। দক্ষিণ পশ্চিমাঞ্চলের শহর দারাতেই 2011 সালে আসাদ বিরোধী আন্দোলন শুরু হয়। বিবৃতিতে স্থানীয় বিদ্রোহীরা জানান, তাদের বাহিনী শহরের নিয়ন্ত্রণ নিয়ে আশপাশে চিরুনি অভিযান শুরু করেছে। সেখানকার বড় প্রতিষ্ঠান ও সরকারি অফিসগুলো দখলে নেওয়া হচ্ছে। এদিকে আসাদের সম্ভাব্য পতন শঙ্কায় সিরিয়া থেকে সামরিক কর্মকর্তাদের সরিয়ে নিচ্ছে দেশটির আঞ্চলিক সহযোগী ইরান। যুক্তরাষ্ট্র দেশটি থেকে চলে আসার নির্দেশ দিয়েছে মার্কিন নাগরিকদের। এছাড়া নাগরিকদের দ্রুত সিরিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে দিল্লিও। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস সহ কয়েকটি সংগঠন। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির বাংলাদেশ সফরের কথা ঘোষণার দিনই প্রতিবেশী রাষ্ট্রে হিন্দু নিপীড়নের অভিযোগ তুলে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করে আরএসএস। 10 ডিসেম্বর হাইকমিশন ঘেরাও করবে বলে জানিয়েছে সংগঠনটি। দ্বিপাক্ষীয় সম্পর্ক নিয়ে ফরেন অফিস কনসালটেশন বৈঠকে যোগ দিতে বিক্রম মিশ্রি ঢাকায় আসবেন 9 ডিসেম্বর। এর একদিন পরেই 10 ডিসেম্বর সিভিল সোসাইটি অফ দিল্লি নামের একটি সংগঠনের ব্যানারে বাংলাদেশ হাইকমিশন ঘেরাও করবে বলে জানানো হয়েছে। গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশ থেকে বিতাড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত সরকার ঠিক করেননি বলে মনে করেন ভারতীয় সাংবাদিক অর্ক ভাদুরী। পাশাপাশি সংখ্যালঘু ইস্যুতে ভারতীয় গণমাধ্যম যে বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন করছে তা দুই দেশের নাগরিকদের মধ্যে বিদ্বেষ বাড়িয়ে তুলছে বলেও জানান তিনি। 21 টেলিভিশনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন অর্ক ভাদুরী। বিস্তারিত সঞ্চয় অধিকারী রিপোর্টে। ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত 5 আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার পতনের পর পালিয়ে গিয়ে তিনি আশ্রয় নিয়েছেন ভারতে। তবে কোন বিবেচনায় মোদি সরকার হাসিনাকে আশ্রয় দিয়েছে সেটি এখনও স্পষ্ট করেনি ভারত সরকার। রাজনৈতিক স্বার্থে বিজেপি সরকার হাসিনাকে রাখলেও দেশটির অনেকেই বিষয়টি ভালোভাবে নিতে পারেনি। ভারতের ভালো লাগুক বা না লাগুক, এটা মেনে নিতে হবে যে বাংলাদেশ থেকে বাংলাদেশের
জনগণ আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে উৎখাত করেছেন। সহস্রাধিক মানুষকে তার নির্দেশে হত্যা করা হয়েছে কয়েকদিনের মধ্যে। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার যে সিদ্ধান্ত, সেটা ভারতের জন্য খুব সুবিধাজনক সিদ্ধান্ত নয়। শেখ হাসিনা কার্যত আমাদের ভারতের বোঝা হয়ে দাঁড়াচ্ছে। সম্প্রতি ইসকন থেকে বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর দুই দেশের মধ্যে সম্পর্কের আরও অবনতি হয়। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দুদের উপর চরম নির্যাতন হচ্ছে বলে ভারতীয় কট্টরপন্থীরা মিথ্যা অভিযোগ তোলে, যা দুই দেশের নাগরিকদের মধ্যে বিদ্বেষ আরও বাড়িয়েছে। শেখ হাসিনার আমলেও কিন্তু ব্যাপক পরিমাণে হিন্দু নির্যাতনের ঘটনা ঘটেছে। 2021 সালে দুর্গাপুজোয় আপনি জানেন যে 500-এরও বেশি পূজা মণ্ডপে হামলা হয়েছে। এবং এই গণ অভ্যুত্থানেও কিন্তু একদম বাচ্চা মেয়ে রিয়া গোপ থেকে শুরু করে আরো বেশ কিছু হিন্দু মানুষ তারা প্রাণ দিয়েছেন। গত কয়েক বছর এই সম্পর্ক এতখানি তলানিতে গিয়ে কেন ঠেকলো? ভারতে এবং দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমবঙ্গেও অতি দক্ষিণপন্থী হিন্দুত্ববাদী শক্তির উত্থান, যারা কার্যত একটা আদার বা একটা অপর তৈরি করতে চাইছে এখন খুব বেশি করে বাংলাদেশ। ভারতীয় গণমাধ্যমেরও সমালোচনা করেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকারের গত 4 মাসে ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশ নিয়ে যতটা সক্রিয় হয়েছে, এর আগে কখনোই তা দেখা যায়নি। আমাদের দেশের মেইনস্ট্রিম মিডিয়া এবং রাজনৈতিক দলগুলির একটা বড় অংশ তারা বাংলাদেশের হিন্দু নির্যাতন সম্পর্কে তখনই কেবলমাত্র সংবেদনশীল হয়ে ওঠেন যখন শেখ হাসিনা বা আওয়ামী লীগ ক্ষমতায় থাকেন না। অর্ক ভাদুরীর মতে, ভারত সরকারের বাংলাদেশকে শুধু আওয়ামী লীগের চোখে না দেখে বৃহত্তর দৃষ্টিতে দেখা উচিত। বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করা ভীষণ গুরুত্বপূর্ণ যে কোনো দেশের জন্যই, এবং অবশ্যই ভারতের জন্য। আমাদের উচিত আওয়ামী লীগের লেন্সে বাংলাদেশকে দেখা বন্ধ করা। যদি আমরা এটা করতে পারি তাহলে ডেফিনেটলি বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের মানুষের, পশ্চিমবঙ্গের মানুষের যে সৌহার্দ্যমূলক সম্পর্ক ছিল, নিঃসন্দেহে সেটা পুনঃপ্রতিষ্ঠিত হবে। তবে দুই দেশের জাতীয় পতাকা নিয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তা কোনোভাবেই কাম্য হতে পারে না বলে উল্লেখ করেন তিনি। শেখ হাসিনা নয়, আমাদের আসলে প্রয়োজন বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। সমুদ্র সৈকত থেকে কুড়িয়ে পাওয়া প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে বিশাল আকৃতির এক দানব। 62 ফুট উচ্চতার এই দানবটি তৈরিতে ব্যবহার করা হয়েছে 10 টন প্লাস্টিক বর্জ্য। আয়োজকরা বলছেন, পরিবেশ দূষণ কমাতে এবং সচেতনতা বাড়াতেই নেওয়া হয়েছে এমন উদ্যোগ। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সেন্ট মার্টিন আর কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিদিনই আসেন হাজারো পর্যটক। যেখানে সেখানে ফেলা হয় প্লাস্টিকের বোতল। এসব বর্জ্য সংগ্রহ করে তা দিয়ে তৈরি করা হয়েছে এই দানব। দূষণের মাত্রাকেই দেখাচ্ছে প্লাস্টিকের এই দানব। 62 ফুট উচ্চতার এই দানব তৈরিতে ব্যবহার করা হয়েছে উপকূলে ফেলে দেয়া 10 টন প্লাস্টিক বর্জ্য। তৈরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের একদল শিল্পী। পাশে রয়েছে আরও 2টি ছোট আকৃতির দানব। এদিকে প্লাস্টিকের দানবের পাশেই রয়েছে স্টল, যেখানে প্লাস্টিক জমা দিলেই দেয়া হচ্ছে চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। তেল দিছে, খাতা, কলম, তারপর নুডলস দিছে বাচ্চাদের জন্য খাওয়ার জন্য। 1 কেজি প্লাস্টিক দিলে 6টা ডিম পাওয়া যায়, আর তেল দিতে মন চাইলে 4 কেজি প্লাস্টিক দিতে হবে। প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর দিক সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পর্যটকরা। দানবটা দিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আসলে প্লাস্টিক বর্জ্যটা আসলে একটা দানব আমাদের পরিবেশের জন্য। সচেতনতা বাড়বে, তত মানুষ সচেতন হবে এবং বুঝতে পারবে যে আসলে এটা পরিবেশ দূষণ করতেছে। বিদ্যানন্দ ফাউন্ডেশন জানায়, 4 মাস পরে রিসাইকেল করা হবে 5 লাখ কেজি প্লাস্টিক বর্জ্য। এতে সরকারের প্লাস্টিক রিসাইকেল খরচ কমার পাশাপাশি বাড়বে জনসচেতনতা। কিভাবে ধীরে ধীরে একটি সমুদ্রকে, একটি এই ধরিত্রীকে দানবে রূপান্তর করতেছে এবং সেই দানব ধীরে ধীরে কিভাবে আমাদেরকে গ্রাস করতেছে এবং মানব জাতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে, সেই বার্তাটা আমরা এই ভাস্কর্যের মাধ্যমে আমরা দিতে চেয়েছি। ঢাকা ইউনিভার্সিটির চারুকলার একটা টিম, 8 জনের একটা টিম এখানে কাজ করছে। এছাড়া আমাদের বিদ্যানন্দের 15 থেকে 20 জনের একটা স্বেচ্ছাসেবক টিম ছিল যারা এখানে কাজ করছে। ভ্রমণে আসা পর্যটকদের সচেতনতার পাশাপাশি সমুদ্রের দূষণ প্রতিরোধে এমন প্রদর্শনীর কথা বলছে জেলা প্রশাসন। এই প্লাস্টিক দানবের সাথে 2টি শিশু দানব আছে। উদ্দেশ্য হচ্ছে একটি পরিবার, একজন মা
একজন বাবা কিভাবে প্লাস্টিকের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এর আগে 2022 সালে সর্বপ্রথম কক্সবাজার সমুদ্র সৈকতে 35 ফুট উচ্চতার প্লাস্টিক দানব নির্মাণ করা হয়েছিল। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। শুটকির ভরা মৌসুমে ব্যস্ত 30,000 মানুষ, চিকিৎসা সেবা ও সুপেয় পানির সংকট। আবারও আমন্ত্রণ সকালের 21 সংবাদে। দুবলার চরে শুটকির ভরা মৌসুম চলছে। কর্মযোগে ব্যস্ত প্রায় 30,000 জেলে মহাজন। তবে ভালো নেই এই দুর্গম পল্লীর মানুষগুলো। জরুরি চিকিৎসা সেবা ও সুপেয় পানির অভাবসহ নানা সংকট দুবলার চরে। অথচ এই পল্লী থেকে গত বছরও রাজস্ব আদায় হয়েছে 7 কোটি টাকা। মোংলা প্রতিনিধি আবুল হাসানের তথ্যচিত্রে 3 পর্বের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব। দুবলার শুটকিপল্লীতে চরম কষ্টের জীবন মৎস্যজীবীদের। বিকল্প না থাকায় কুয়ার নোংরা পানি পানে প্রায়ই পেটের পীড়ায় ভোগেন তারা। অসুস্থ হলে চরের গ্রাম্য ডাক্তারি ভরসা। দুবলার চর থেকে মোংলা কিংবা খুলনায় হাসপাতালে যেতে নদীপথে ট্রলারে সময় লাগে 10 থেকে 12 ঘন্টা। বন বিভাগের তথ্য বলছে, গত বছর দুবলার শুটকি থেকে রাজস্ব আদায় হয়েছে 7 কোটি টাকা। তারপরও সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত দুর্গম এই জেলেপল্লীর মানুষেরা। হাঁটু সমান বালু, তাই ঠেলে আমরা পানি দিতে আইছি, বহুত কষ্ট। এখানে কোনো জায়গায় মিষ্টি পানি নাই, এই পানি এই পুকুরির পানি, তাই আমাকে খেতে হয়। হাসপাতালের জন্য, তারপরে সুবিধা মিষ্টি পানির জন্য, সেরকম সুবিধা আমরা এখনো পাইনি। পানির ভিতরে একটা পাইনি সাপ আছে, ওই সাপটা খুব বিষাক্ত সাপ। যদি একটা ভ্যাকসিন হতো তাহলে আমরা নিরাপত্তায় থাকতে পারতাম। একটা সাইক্লোন সেন্টার হোক, এবং মনে করেন আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো একটা হাসপাতাল। বন বিভাগের দাবি, দুবলার চরে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে, চিকিৎসার ব্যবস্থাও নেওয়া হচ্ছে। বর্ষার পানি ধরে রাখার কিছু ব্যবস্থা করেছি, সেখান থেকে জেলে বাউরিরা কিছুটা পানি নিতে পারে। ডাক্তার এবং ঔষধ সেখানে সরবরাহ করা যায় কিনা সে ব্যাপারে আমরা সচেষ্ট থাকি। সুন্দরবনে দুবলার চরের এই জেলেপল্লীতে বছরে কয়েকশো কোটি টাকার শুটকি বেচাকেনা হয়। চলতি মৌসুমে 6 থেকে 7 কোটি টাকার রাজস্ব আদায় নির্ধারণ করা হয়েছে। সমার ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার খেলা সংবাদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে শুরু থেকে জয়ে থাকার লক্ষ্য বাংলাদেশের। সেন্ট কিটসে অনুশীলনের সব বিভাগেই মনোযোগী টাইগাররা। প্রথম ম্যাচ আজ সন্ধ্যা 7:30টায়। গ্লোবাল সুপার লিগের অভিজ্ঞতা কাজে লাগাতে চান তানজিম সাকিব। টেস্টের পর ওয়ানডেতেও একই পারফর্ম করার লক্ষ্য নাহিদ রানার। আকাশুজ্জামানের রিপোর্ট। সাদা পোশাকে সিরিজ শেষ হওয়ার একদিন পরই অনুশীলনে বাংলাদেশ দল। সেন্ট কিটসের ঝলমলে রোদে দীর্ঘক্ষণ ঘাম ঝরিয়েছে মিরাজ মাহমুদুল্লাহরা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং অনুশীলনের সুযোগ সব বিভাগে কাজে লাগিয়েছে টাইগাররা। এক ফাঁকে গণমাধ্যমের মুখোমুখি তানজিম হাসান সাকিব শোনালেন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গ্লোবাল সুপার লিগের গল্প। একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ছিল, বাট ক্রিকেট খেলা সব জায়গাতেই সমান, ভালো বল সব জায়গাতেই ভালো বল। আমি জাস্ট মেনটেন করার চেষ্টা করছি, ভালো বল করব। সো আলহামদুলিল্লাহ। ক্যারিয়ারের শুরু থেকেই গতির ঝড় তুলেছেন নাহিদ রানা। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এসে সেটার ব্যতিক্রম হয়নি। তবে প্রশংসার সাগরে ভাসতে চান না নাহিদ। যে কোনো দেশে যাইতেছি, ওই সব দেশে কন্ডিশনে নতুন কিছু শিখতেছি, তো শিক্ষার কোনো শেষ না। আমি এখানে এসে শিখলাম যে এই ওয়েদারে কিংবা এই ওয়েস্ট ইন্ডিজে উইকেটে কেমন বল করা উচিত কিংবা কেমন লাইন নিতে বোলিং করা উচিত, তো অবশ্যই শিখতেছি সব জায়গায়। টেস্ট সিরিজ ভাগাভাগি করলেও পছন্দের সংস্করণ হাতছাড়া হতে দেবে না বাংলাদেশ। প্রথম ম্যাচ থেকেই রয়েছে জয়ের পরিকল্পনা। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। শেষ করছি সকালে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। পতনের মুখে সিরিয়ার সরকার, আসাদের পলায়নের খবর প্রত্যাখ্যান।
দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন ঘেরাওয়ের ঘোষণা হিন্দুত্ববাদী আরএসএস সহ কয়েকটি সংগঠনের। পরিবেশ দূষণ কমানোর উদ্যোগ, কক্সবাজারে 10 টন প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি হলো দানব। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।